ঈশানু ম্যাথোফাইলে আপনাদের স্বাগত। সো লেটস ডু দ্য ম্যাথ। আমরা প্রথমে ম্যাথের যে পার্টটা করব সেটা হলো অ্যারিথমেটিক বা পাটিগণিত। এই অ্যারিথমেটিকের 3টে চ্যাপ্টার, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ আর লাভ ক্ষতি হলো বেস বলতে পারো এই 3টে চ্যাপ্টারকে। কারণ পরবর্তীকালে যে আমরা চ্যাপ্টারগুলি করব সেগুলির ক্ষেত্রে এই চ্যাপ্টারে আমরা যা শিখবো সেগুলোর ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো এই 3টে চ্যাপ্টার আমাদেরকে খুব ভালো করে করতে হবে। এই 3টে চ্যাপ্টারের মধ্যে প্রথমে আজকে আমি যে চ্যাপ্টারটা করব সেটা হলো রেশিও, প্রপোর্শন। তার আগে একটা কথা বলে রাখি, আমি আজকে যে অঙ্কগুলি করাবো সেগুলি আগে থেকে আমি পিডিএফ ফর্মে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা সেটা ডাউনলোড করে নিও এবং আজকে যে অঙ্কগুলি আমি করাচ্ছি না, মানে সব করাবো তো, মানে তাও যেগুলো করাবো না সেগুলো তোমার হোমওয়ার্ক, সেগুলো বাড়িতে করে ফেলো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও তোমার উত্তর কত এলো। চলো আজকে তাহলে শুরু করা যাক। আজকে আমাদের চ্যাপ্টার রেশিও, প্রপোর্শন। তো প্রথমে রেশিও প্রপোর্শনের একটু বেসটা দেখে নিই, কারণ সবাই তো এখানে যারা আছো তারা তো সবাই ম্যাথ ব্যাকগ্রাউন্ডের নয়, কেউ আর্টস থেকে আছো, কেউ কমার্স থেকে আছো, তাই জন্য আমাদেরকে প্রথম থেকে একটু বেসটা জানতে হবে। তোমরা চিন্তা করো না, যারা জানো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি সেই লেভেলেরও যাব, কিন্তু প্রথমেই তো ম্যারাথন দৌড়ালে হবে না, প্রথমে একটু ছোট ছোট করে দৌড়াতে হবে। তো আগে একটু ছোট ছোট করে দৌড়ে নিই, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আমরা একেবারে নিচের লেভেল থেকে হাই লেভেলে যাব, একটু ওয়েট করো, ঠিক আছে? প্রথমে একটুখানি আমরা বেসটা দেখে নিই, চলো। তো আমি এখানে দুজনের গল্প বলবো, একটা রাজা, একটা রানী। না, তুমি যেটা ভাবছো সেটা নয়, এখানে রানীর নাম হলো বাণী। চলো দেখি। ধরি একজন রাজা ছিল আর রাজার একজন রানী ছিল, তার নাম কি? বাণী। এটা আমি ধরেছি, হ্যাঁ, লেট। তো রাজার বয়স 40 বছর, রানীর বয়স 25 বছর। রানী মানে বাণী যার নাম, ঠিক আছে? তাহলে রাজা আর বাণীর বয়সের অনুপাত কত হবে? 40/25, তাই তো? কিন্তু রেশিও কখনো এরকম ভাবে থাকে না। রেশিওর সময় কি হয়? সিম্পলেস্ট ফর্ম, মানে যদি কাটাকুটি যায় তো আমাকে করতে হবে। তো দেখো এটা কাটাকুটি যাচ্ছে, কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে। কেটে ফেলো, কত হবে? 8/5। এটাই হলো রাজা আর বাণীর বয়সের অনুপাত, ঠিক আছে? এবার এটাকে একটা অঙ্ক দিয়ে আমি বোঝার চেষ্টা করি। ধরো তোমাকে কোনো পরীক্ষায় দিয়েছে রাজা ও বাণীর বয়সের অনুপাত 8:5 এবং তাদের বয়সের যোগফল 65। তোমাকে বের করতে বলেছে রাজার বয়স কত আর বাণীর বয়স কত, ঠিক আছে? দেখো, প্রথমে একটা কথা বলি, রেশিও প্রপোর্শন সম্বন্ধে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকের আছে, সবার নেই। সেটা কি? এখানে দিয়ে দিয়েছে রাজা ইস্টু বাণীর বয়সের অনুপাত 8:5। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে আর কে, মানে রাজার বয়সকে রিপ্রেজেন্ট করছে 8 আর বাণীর বয়সকে রিপ্রেজেন্ট করছে 5। তো আমি এখান থেকে তো বলতেই পারি যে রাজার বয়স 8 বছর, বাণীর বয়স 5 বছর, তাই নয় কি? কিন্তু তা নয়, কারণ তুমি যদি আগেরটা দেখে থাকো দেখবে রাজার অ্যাকচুয়াল বয়স কত? 40 বছর, আর বাণীর অ্যাকচুয়াল বয়স কত? 25 বছর। তাহলে এখানে কি করে সেটা 8 হয়ে যায় বা 5 হয়ে যায়? ওদের বয়স কি কমে গেছে? না, কমেনি। তাই তো এখানে দিয়ে দিয়েছে, দেখো ওদের বয়সের যোগফল কত? 65। যদি এটাই ওদের আসল বয়স হতো তাহলে ওদের বয়সের যোগফল কত হতো? 8 + 5 13। কিন্তু সেটা তো নেই, কত আছে? 65 আছে। তো এখান থেকে আমি একটুখানি বুঝতে পারছি যে রেশিও প্রপোর্শন যে ধারণাটা আমাদের দেয় সেটা সম্পূর্ণ অর্থে সঠিক নয়। মানে এটা অ্যাকচুয়ালি একটা মুখোশের মতো, মাস্কের মতো। এটার আড়ালে অ্যাকচুয়ালি একটা সংখ্যা লুকিয়ে আছে। এই 8-এর আড়ালে কত লুকিয়ে আছে? 40। 5-এর আড়ালে কত লুকিয়ে আছে? 25, ঠিক আছে? তাই তো আমরা এদের দুজনের যোগফল দিয়েছি কত? 65। 40 + 25 কত হয়? 65 হয়, তাই তো? তার মানে আমি এটা বুঝতে পারলাম যে রেশিও প্রপোর্শন যেটা বলে সেটা একটা মুখোশের মতো কাজ করে, সেটার আড়ালে অ্যাকচুয়ালি একটা সংখ্যা লুকিয়ে আছে, সেটা সত্যি কথা বলে না। তো এই অঙ্কটা যদি আমি ছোটবেলা করতাম, কি করে করতাম? আমি ধরে নিতাম রাজার বয়স 8x, বাণীর বয়স 5x, যা এখানে দিয়ে দিয়েছে ওদের বয়সের যোগফল। আমি এখানে করে নিতাম 8x + 5 কত হতো? 13x, কত? 65। তাহলে x কত হতো? 5।
দেখো এক্স এর ভ্যালু বেরিয়ে গেছে। এবার তুমি বের করে নাও রাজার বয়স কত, রাজার বয়স কত গিয়েছে 8x, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসিয়ে দাও 8x, এক্স এর ভ্যালু কত 5, কত হবে 20 বছর। আবার বাণীর বয়স যদি বের করতে যাও পরে ফেলো 5, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসিয়ে দাও কত 5, কত হবে 25 বছর, হয়ে গেল। কিন্তু অঙ্কটাতে এক্স ধরেছি বলে একটু সমস্যা হয়েছে, কারণ আমরা এমনিতেই জানি এক্স কে নিয়ে অযথা টানাটানি করলে একটুখানি সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, তো অঙ্কটাতেও সেরকমই হয়েছে। তো এরকম ভাবে তো আমরা আগে অঙ্ক করতাম, এখন কিভাবে করবো, এখন আমরা কি অ্যাপ্রোচে অঙ্কটা করবো সেটা একটু দেখে নেওয়া যাক। তো তোমরা দেখলে এক্স ধরে অঙ্কটা করলে কিভাবে হয়। এবার দেখো একটা আমি জিনিস বলছি, আজ থেকে মনে রাখবে এই যে সাধারণ অনুপাত যাকে আমরা এক্স বলছিলাম, সাধারণ অনুপাত বা ইংরাজিতে কমন রেশিও, যাকে আমরা কি বলছিলাম এক্স, এটার মানে হয় অ্যাকচুয়ালি আসল বাই নকল, মানে রিয়েল বাই ফেক। কি রিয়েল কি ফেক আসে, চলো এই অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে। এখান থেকে আমি রাজার বয়স বের করবো, তো তুমি বলো রাজার বয়স কত মনে হচ্ছে এখান থেকে দেখে 8 বছর, তাই? কিন্তু তুমি কিছুক্ষণ আগে দেখলে রেশিও কখনো সত্যি কথা বলে না, তো এই 8-এর সঙ্গে একটা আমাকে জিনিস বসাতে হবে, সেটা কি, সেটা হলো সাধারণ অনুপাত এক্স, তো তুমি এখানে এক্স বসাতে, তাই তো? কিন্তু আমি বলেছি এক্স বসাতে না, এক্স এর জায়গায় কি বসাতে, রিয়েল বাই ফেক। কি রিয়েল কি ফেক, দেখো এই অঙ্কটাতে, এই অঙ্কটা যে দিয়েছে তার মধ্যে একটা সংখ্যা আছে যেটা সত্যি কথাই বলছে, কোনটা সেটা, এই যোগফলটা দেখো 65, সত্যি বলছে তো, চলো রিয়েল বসিয়ে দাও 65, রিয়েল বয়সের যোগফল কত 65, আর ফেক বয়সের যোগফল কত, ফেক বয়সের যোগফল কত 8 + 5 কত, কেটে দাও 5, 5 হয়ে গেল। তো এটাই হলো রিয়েল বাই ফেকের নিয়ম। তো এখানে একটা কথা বলি, রিয়েল বলতে উপরে যে ধরো তুমি রিয়েল যোগফল বসিয়েছো, তোমাকে নিচেও ফেক যোগফল বসাতে হবে। আবার যদি তুমি উপরে রিয়েল বিয়োগফল বসাতে, তোমাকে নিচে ফেক বিয়োগফল বসাতে হবে, মানে উপরে যেটা রিয়েল বসাবে নিচে সেটা ফেক বসাবে, এটাই। ওকে, চলো এবার এই অ্যাপ্রোচটাকে একটু অন্যরকম ভাবে দেখি। কেমন ভাবে, আচ্ছা তোমাকে কি দিয়ে দিয়েছে এখানে, তোমাকে দিয়ে দিয়েছে এদের আসল বয়সের যোগফল, তাই তো 65 বছর। তো তুমি ওদের নকল বয়সের যোগফল কত দেখতে পাচ্ছ, 8 + 5 কত 13। তুমি লিখতে পারো ওদের নকল বয়সের যোগফল 13 বছর, লিখতে পারো না, পারো না, কারণ আমি বলেছি রেশিও কখনো সত্যি কথা বলে না। 8 + 5 13 বছর হবে না, কত হবে 13 ইউনিট, 13 কি হবে 13 ইউনিট ইজ ইকুয়াল টু, এই 13 ইউনিট ইকুয়াল টু কত, এটা হলো ফেক বয়সের যোগফল, রিয়েল বয়সের যোগফল কত 65, তাহলে লিখতে পারো 13 ইউনিট ইকুয়াল টু 65 ইয়ার্স, লিখতে পারো। এখান থেকে বের করে নাও 1 ইউনিট 65/13 ইয়ার্স, ওকে হয়ে গেল। এবার তোমাকে বলতে বলেছে আর এর বয়স কত, রাজার বয়স কত, রাজার বয়স কত ইউনিট 8 ইউনিট, 8 ইউনিট ইকুয়াল টু, আচ্ছা এখানে 5 ছিল না 5 ইয়ার্স, তাহলে 8 ইউনিট ইকুয়াল টু 8 × 5 40 ইয়ার্স। আর বাণীর বয়স কত ইউনিট 5 ইউনিট, 5 ইউনিট ইকুয়াল টু 5 × 5 কত বছর, ঠিক আছে। এভাবেও তুমি অঙ্কগুলোকে করতে পারো। তুমি 3টে প্রসেস শিখলে, কি কি, একটা এক্স ধরে, একটা এরকম রিয়েল বাই ফেক, আর একটা ইউনিট মেথড, ঠিক আছে। তোমার যেটা ইচ্ছা তুমি অ্যাপ্লাই করো, তবে আমার মতে এটা অ্যাপ্লাই করা সবথেকে বেস্ট হবে, কারণ পরবর্তীকালে যে অঙ্কগুলি আমরা করব বিভিন্ন চ্যাপ্টারে, সেক্ষেত্রে এই প্রসেসটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে। চলো তাহলে এর পরের অঙ্কে, মানে আজকে ফার্স্ট অঙ্কে যাওয়া যাবে। চলো তাহলে দেখে ফেলি আজকের 1 নম্বর অঙ্ক কি বলছে। বলেছে A:B is equal to 1:2, B:C is equal to 3:4, C:D is equal to 6:9। তোমাকে বের করতে বলেছে A:B, C:D কত, ঠিক আছে। এটাও আমরা দুটো অ্যাপ্রোচে করতে পারি। তো
যে প্রথম অ্যাপ্রোচটা দেখে নেওয়া যাবে। প্রথম অ্যাপ্রোচটার জন্য যে জিনিসপত্রগুলো আমাকে দিয়েছে সেগুলোকে আমাকে বোর্ডের বা সাইডে লিখে ফেলতে হবে। চলো লিখে ফেলি। কী কী দিয়েছে? A is to B, B is to C, C is to D। যেটা আমাকে বের করতে বলেছে মানে এটাকে আমাকে লিখে ফেলতে হবে উপরে। ঠিক আছে, এবার এতে যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলোকে পুট করতে হবে। ঠিক আছে, চলো ফার্স্ট রোতে A is to B কত দিয়েছে? 1 is to 2, তাহলে এখানে 1 এখানে 2। ঠিক আছে, সেকেন্ড রোতে B is to C এর ভ্যালু দিয়েছে 3 is to 4, তাহলে এখানে 3 এখানে 4। থার্ড রোতে C is to D এর ভ্যালু দিয়েছে 6 is to 9। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো আমাকে দিয়েছিল। এবার যদি লক্ষ্য করো দেখবে ফার্স্ট রোতে C আর D এর জায়গাটা ফাঁকা, আর সেকেন্ড রোতে A আর D এর জায়গাটা ফাঁকা, থার্ড রোতে A আর B এর জায়গাটা। তো এবার আমাকে যেটা করতে হবে এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করতে হবে। কী দিয়ে পূর্ণ করব? যে ফাঁকা জায়গাটা আছে তার নিয়ারেস্ট যে রোয়ের ভ্যালুটা আছে সেটা দিয়ে। নিয়ারেস্ট রোয়ের ভ্যালু, নিয়ারেস্ট কলমের ভ্যালু নয়। ঠিক আছে, নিয়ারেস্ট রো মানে সারির ভ্যালু, নিয়ারেস্ট কলমের ভ্যালু নয়, কলম মানে স্তম্ভর ভ্যালু নয়। তো এটাকে যদি আমি বলি এর নিয়ারেস্ট রো কোনটা, এর রো কোনটা এটা, তো নিয়ারেস্ট রো এর ভ্যালু কত? 2। এটাকে 2 দিয়ে, এটাকে নিয়ারেস্ট রো এর ভ্যালু কত? 2 দিয়ে পূর্ণ করতে হবে। ঠিক আছে, এটাকে এর নিয়ারেস্ট রো কত? এটা নিয়ারেস্ট রো আর এর নিয়ারেস্ট রো এর ভ্যালু কত হচ্ছে? 3 দিয়ে। এটা কত? এটা কত? 6। দেখো নিয়ারেস্ট তো এটাই, তাই না? এখানে কিছু নেই, দামে নিয়ারেস্ট তো এটাই হয়। এটাও কত? হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হলো এই সবগুলোকে গুণ করে দেবো, এর ভ্যালু বেরিয়ে যাবে। এই সবগুলোকে গুণ করে দাও, বি এর ভ্যালু বেরিয়ে যাবে। এই সবগুলোকে গুণ করে দাও, সি এর ভ্যালু বেরিয়ে যাবে। এই সবগুলোকে গুণ করে দাও, ডি এর ভ্যালু বেরিয়ে যাবে। চলো ভ্যালু বের করে দাও। এর ভ্যালু কত হবে? 18, 36, 48, 72। কিন্তু এটা তোমার উত্তর নয়, কারণ রেশিও সবসময় সিম্পলেস্ট ফর্মে থাকে। তো এটাকে কাটাকুটি করতে হবে। যদি যায় তো 6 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, 6 দিয়ে কাটলে 3, 6, 8, আর এটা তোমার হচ্ছে 12। এটাই তোমার অ্যান্সার। চলো এবার দেখে নিই এই অঙ্কটারই সেকেন্ড অ্যাপ্রোচ কীভাবে পড়বো। এই অ্যাপ্রোচটার জন্য তুমি একটা জিনিস জানো হয়তো, যে আমি যদি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে উপর থেকে জল ফেলি তো জলটা নিশ্চয়ই সোজা নিচের দিকে পড়বে মাধ্যাকর্ষণ শক্তির জন্য, তাই তো? জলটা তো কখনোই এরকম 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 করতে করতে পড়বে না, তাই তো? তো আমি ধরো এখানে এর ভ্যালু বের করতে চাইছি, এর ভ্যালু আমি বের করতে চাইছি। তো এইখানে কোথায় আছে? এখানে আছে। তো এখান থেকে আমি কি জল ফেলি, জলটা কেমন করে পড়বে? তাই তো? তাহলে দেখো এর ভ্যালু কত? এখানে 1, এমন করে জল পড়বে, এই সবগুলোকে গুণ করবে, কত হবে? 3, 6, 8। এবার আমি বিয়ের ভ্যালু বের করবো। বিয়ের ভ্যালু বের করতে গেলে এখানে একটা দিয়ে আছে, এখানে একটা দিয়ে আছে। জলটা কেমন করে ফেলতে হবে? জলটাকে পাইপ দিয়ে ফার্স্টে এখানে আনতে হবে, তারপরে জলটাকে ফেলতে হবে। কেমন করে করবে? সবগুলোকে গুণ করে দেবে। কেমন করে গুণ যাবে? তাই তো? কত হচ্ছে? 36। সি দেখো এখানে আছে আর এখানে আছে, তার মানে জলটাকে ফার্স্টে এখানে আসতে হবে, তারপরে পাইপ দিয়ে জলটাকে এমন করে, তাই তো? জলটা কেমন করে যাচ্ছে? এমন গুণ করে ফেলে, কত হচ্ছে? 48। ডি এখানে একটাই আছে, মানে জলটা এখানে আমাদের উপর থেকে ফেলতে হবে, এমন সবগুলো গুণ করে ফেলে এমন কত হচ্ছে? 70। কাটাকুটি করলে 7। তো এইটাকে অনেকে বরফি নিয়মও বলে। বরফিটা কিরকম? দেখো প্রথমে আমি এরকম দাগ কেটেছি আর লাস্ট টাইম এরকম একটা দাগ কেটেছি, ওর মধ্যেখানে কাজু বরফি হয়েছে। দেখো ভালো করে কাজু বরফি দেখতে কেমন হয়? ভালো হয়, তাই তো? কাজু বরফি এঁকেছি, সরি। কাজু বরফি মনে হচ্ছে বরফি নিয়মও বলে।
তো এই নিয়মটাই আমার মনে হয় ওটার থেকেও ভালো, কারণ এটাতে কত কিছু লিখতে হচ্ছে না। ঠিক আছে, চলো আজকে সেকেন্ড অঙ্কটা দেখে নেওয়া যাক। আজকে সেকেন্ড অঙ্কটা বলেছে a/b is equal to 2:3, b/c is equal to 2:4, c/d is equal to 2:5। তোমাকে বের করতে বলেছে a/b কত। দেখো তুমি এই অঙ্কটা এর আগের অঙ্কটার অ্যাপ্রোচের মতো করতে পারো, করলে তোমার a/b/c/d বেরিয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এই অঙ্কটাতে অত বড় অঙ্ক কিন্তু করতে বলেনি, মানে তোমাকে এখানে a/b/c/d ফাইন করতে বলেনি, তোমাকে খালি a/d ফাইন করতে বলেছে, মানে ফার্স্টেরটা টু লাস্টের। ঠিক আছে, ফার্স্ট ফর্মুলাটা এটা তো অ্যাপ্লাই হবে, কারণ ফার্স্ট ফর্মুলাটা হলো সার্বজনীন ফর্মুলা, সার্বজনীন দুর্গাপুজোর মতো, ওই পুজো সবাই এনজয় করে। তাহলে ওই ফর্মুলাটাতে সব অঙ্ক যাবে, সব অঙ্ক বলতে এই ধরনের অঙ্কগুলো, বিশ্ব প্রফেশনের সব অঙ্ক নয় কিন্তু। তো ওই ফর্মুলা এই অঙ্কটা করা যাবে, কিন্তু এইভাবে আমি করবো না, কারণ ওটাতে আমার সময় বেশি লাগবে। যদি আমাকে কখনো ফার্স্ট সেটটা একটু লাস্ট সেটটা বের করতে দেয়, তখন অঙ্কটা আমি এভাবে করবো। কীভাবে দেখুন, আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি a/b is equal to 2/3, এটাকে লিখতে পারি b/c is equal to 2/4, এটাকে লিখতে পারি c/d is equal to 2/5। পারি? একটা কাজ করো, এই সাইডের সবগুলোকে তুমি গুণ করবে, a/b b/c c/d, এগুলো এই সাইডের সবগুলোকে গুণ করেছো, সিমিলারলি এই সাইডের সবগুলোকে গুণ করতে হবে। দেখো দেখো b কাটা যাচ্ছে, c কাটা যাচ্ছে, তাই এখানে দেখো 2 দুগুণে 4, 4-এর সাথে কাটা গেল, আর কাটাকুটি আছে, এখানে 2 পড়ে আছে, এখানে 3 আর 5, তাহলে কত হচ্ছে a/d equal to 2/15, তার মানে a/b equal to 2:2। এটাই তোমার অ্যান্সার। তোমরা কাটাকুটির রুলটা জানো তো? কাটাকুটির রুলটা এরকম, a/b is equal to c/d আর a/b into c/d। ইকুয়াল টু চিহ্নটা কেমন? সোজা দাগ দুটো, তার মানে এটার সঙ্গে এটা কাটাকুটি আর এটার সঙ্গে এটা কাটাকুটি। আর মাল্টিপ্লিকেশন চিহ্নটা কেমন? ক্রসে আছে, এটার সঙ্গে এটা যাবে আর এটার সঙ্গে এটা যাবে। ওকে, উপর নিচ তো দুটোরই যাবে, কিন্তু এদিক ওদিক কেমন কাটাকুটি যাবে এটা নিয়ে হবে। ওকে, চলো এবার দেখে নিই আজকের থার্ড অঙ্ক। এই অঙ্কটা একদমই সোজা অঙ্ক। ঠিক আছে, এটাতে দেখো খালি 3টে ডিজিট আছে, a/b আর b/c। তোমাকে বের করতে বলেছে a/b/c কত। ঠিক আছে, এই অঙ্কটা কীভাবে করতে পারি, এটাও তুমি ফার্স্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো, কিন্তু এভাবে করবে না, কারণ অত বড় প্রসেস এই অঙ্কটার জন্য করে লাভ নেই, মশা মারার জন্য কামান দিয়ে লাভ নেই। ঠিক আছে, ছোট্ট অঙ্ক, ছোট্টভাবেই করবো। কীভাবে করবো দেখো, তুমি এখানে a একটা আছে, এর ভ্যালু একটা আছে, b একটা আছে, b এর ভ্যালু একটা আছে, সরি a একটা আছে, এর ভ্যালু একটা আছে, c একটা আছে, c এর ভ্যালু একটা আছে, কিন্তু এখানে b দুটো b কে দেখতে একই রকম, কিন্তু এদের মানটা দেখো আলাদা। এখানে 9 মতো দেখতে, এখানে 5-এর মতো দেখতে, তো এখানেই সমস্যা তৈরি হবে। কি সমস্যা? আমি যদি a/b/c এর মান বের করতে চাই, a এর মান তো এক আছে, কত আছে 7, বসিয়ে দেবো। c এর মানও এখানে একটাই আছে, কত 7, বসিয়ে দেবো। কিন্তু b এর মান দুটো, বসার জায়গায় একটা, কিন্তু এখানে বসতে চাইছে 9ও বসতে চাইছে, এখানে 5ও বসতে চাইছে, সমস্যা তৈরি হলো। তো এই সমস্যাটা আমাকে দূর করতে হবে। কীভাবে করবো? একদম ইজি, এই দুটো বিতে যাতে দেখতে একই রকম, এর ভ্যালু দুটো দেখতে একই রকম করতে হবে। একই রকম করার জন্য কী করতে হবে? এখানে b এর যা ভ্যালু সেইটা দিয়ে এখানের b এর ভ্যালুটা গুণ করতে হবে। ঠিক আছে, তার মানে 9কে 5 দিয়ে গুণ করতে হবে, কিন্তু 9কে খালি 5 দিয়ে গুণ করলে হবে না, কারণ এখানে 9-এর সঙ্গে কত আছে? 7 আছে, কারণ এই টোটালটাই কত দিয়ে গুণ করতে হবে? 5। সিমিলারলি এখানে b এর যে ভ্যালুটা আছে সেটা দিয়ে এই b এর ভ্যালুটাকে গুণ করতে হবে, তার মানে 5কে 9 দিয়ে গুণ করতে হবে, কিন্তু খালি 5কে 9 দিয়ে গুণ করলে হবে না, 5/7কে 9 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 35/45, এটা কত হবে? 45/63। তো ভ্যালু কত হয়ে গেল? 35/45, এটা তোমার। ওকে, এই অঙ্কটা আবার তুমি বরফি নিয়মে করতে পারো, একটু দেখে নাও কেন করবে।
তো আমি যদি এর ভ্যালু বের করতে চাই তো এখান থেকে জল ফেলবো, এমন করে পড়ে যাবে। এখান থেকে জল ফেললে এমন করে পড়ে যাবে, কত হবে 5 7 বি এর ভ্যালু বের করবে, তো বি এখানে বি আছে, তাহলে এটাকে কাজ করাতে হবে, এখানে জলের পাইপ লাগিয়ে দেবে, এমন করে করবে, এমন করে, তাহলে কত হবে 5 9 45। আর সি তো এখানে একটাই আছে, উপর থেকে জল পড়লে এমন করে পড়বে, এমন করে 7 9 60। তারপর এটা আরও ইজি হয়ে গেল। এবার তুমি কোনটা অ্যাপ্লাই করবে তোমার ব্যাপার। চলো এবার দেখে নেওয়া যাক আজকের 4 নম্বর অঙ্কটা কি বলছে। a is to b plus c is equal to 4 is to 5. c is to a plus b is equal to 7 is to 11. তোমাকে বের করতে বলেছে b is to a plus c কত। অঙ্ক দেখতে পাচ্ছ একটু অন্যরকম অঙ্ক, ভালো অঙ্ক, স্টার মার্ক অঙ্ক। তো দেখো অঙ্কটায় এখানে a আছে is to b plus c আছে, আর এখানে কি আছে c আছে, আর এখানে a প্লাস বি আছে। মানে এখানে a একা আর b আর c একসাথে আছে, আর এখানে c একা a আর b একসাথে আছে। কিন্তু তুমি যদি ভালো করে দেখো দুটো ক্ষেত্রেই a b c তিনজনেই আছে, আলাদাভাবে থাকতে পারে কিন্তু তিনজনেই আছে দুটো ক্ষেত্রেই। তার মানে আমি এটা বলতে পারি এক্ষেত্রে a প্লাস b প্লাস c এর ভ্যালু যা হবে এক্ষেত্রে a প্লাস b প্লাস c এর ভ্যালু হবে, কারণ মোট ভ্যালু তো সেম হওয়ার কথা, তাই না? তাহলে এখানে a প্লাস b প্লাস c এর ভ্যালু কত? এখানে এর ভ্যালু 4 আর b প্লাস c এর ভ্যালু 5, তার মানে a প্লাস b প্লাস c এর ভ্যালু কত 9। এখানে c এর ভ্যালু 7 আর b প্লাস a প্লাস b এর ভ্যালু 11, তার মানে a প্লাস b প্লাস c এর ভ্যালু কত 7 প্লাস 11 8। তুমি দেখো এখানে a প্লাস b প্লাস c এর ভ্যালু আসছে 9, এখানে a প্লাস b প্লাস c এর ভ্যালু আসছে 18। এটা তো আসা সম্ভব নয়। এটা কেন আসছে? এটা আসছে কারণ আমরা জানি রেশিও সবসময় সিম্পলেস্ট ফর্মে থাকে। তার মানে এখানে নিশ্চয়ই কোনো একটা কিছু কাটাকুটি হয়েছে যার ফলে কোনো একটা রেশিও কি হয়েছে চেঞ্জ হয়েছে। তো আমাকে এখানে কি করতে হবে, আমাকে করতে হবে এই দুটো সাম বা যোগফল কি করতে হবে, সেম করতে হবে। সেম করতে গেলে কি করতে হবে, এই 9টাকে 18 করতে হবে, তাই তো? এই 9কে 18 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে। তো এটাকে 2 দিয়ে গুণ করলে তোমাকে রেশিওটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। রেশিওটাকে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 5 দুগুণে 10। এটাই হলো তোমার রিয়েল রেশিও। এটাকেই কেটে এটা তৈরি করা হয়েছিল। তো এখন যাতে এটা এসে গেছে এটা আর আমার লাগবে না। তো দেখো এখন এর দুটোর যোগফল কত 18 আর এর দুটোর যোগফল 18 সেম হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে বলতে পারি এর ভ্যালু কত 8, আর এখান থেকে বলতে পারি সি এর ভ্যালু কত 7, তাই তো? এবার আমাকে বের করতে হবে বি এর ভ্যালু। চলো এখানে বি প্লাস সি আছে, বি প্লাস সি এর ভ্যালু কত দিয়েছে 10। আমি তো সি এর ভ্যালু আগেই দেখলাম এখানে কত ছিল 7। সি এর ভ্যালু যদি 7 হয় তাহলে বি প্লাস সি এর ভ্যালু 10 করতে গেলে বি এর ভ্যালু কত হতে হবে 3। এবার এখানে দেখো এখানে a প্লাস বি এর ভ্যালু বলেছে 11, এর ভ্যালু আমি আগেই পেয়েছি কত 8। a প্লাস বি এর ভ্যালু 11 করতে গেলে এটাকে কত হতে হবে, এটা কত হতে হবে 3। দেখো 8 প্লাস 3 11 আসছে, তাহলে বুঝে গেলাম বি এর ভ্যালু কত 3। চলো এবার আমি এখানে বসিয়ে দিই বি এর ভ্যালু 3, এর ভ্যালু 8, সি এর ভ্যালু 7, তাহলে 3:15, তাহলে 1:5। এটাই তোমার অ্যান্সার। চলো আজকে 6 নম্বর অঙ্কটা দেখে নিই। 5 নম্বর অঙ্কটা আমি করলাম না, ওটা তোমরা বাড়িতে করে নিও হোমওয়ার্ক। তো 6 নম্বর অঙ্ক কি বলছে, x plus y is to y plus z is to z plus x is equal to 3 is to 8 is to 7। তোমাকে দিয়ে দিয়েছে x plus y plus z equal to 36। তোমাকে বের করতে বলেছে x এর ভ্যালু কত। তো দেখো তুমি এখানে x plus y ভ্যালু কত দিয়েছে 3 ইউনিট, y plus z এর ভ্যালু 8 ইউনিট, z plus x এর ভ্যালু 7 ইউনিট। তো আমি এটাকে এভাবে লিখতে পারি x plus y is equal to 3 ইউনিট। তো 3 ইউনিট না লিখে এটাকে আমি রিয়েল ভ্যালুতে কনভার্ট করার জন্য এটাকে সাধারণ অনুপাত দিয়ে গুণ করে দিই। সাধারণ অনুপাত এখানে আমি x দেবো না, কারণ এখানে আগে থেকে অঙ্কতে x আছে, আমি সাধারণ অনুপাত ধরলাম এক্ষেত্রে k, তাহলে x plus y এর ভ্যালু 3। তাহলে y plus z এর ভ্যালু কত, y plus z এর ভ্যালু 8। তাহলে z plus x এর ভ্যালু কত, z plus x এর ভ্যালু 7। তো এই সবগুলোকে আমি যোগ করে দিই। দেখো এখানে দুটো x আছে, দুটো y আছে, দুটো z, তাহলে এটা হবে 2 into x plus y plus z। এগুলোকে যোগ করে দাও 8 তাহলে
এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 9, তাই তো? তো তোমার এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু হলো 9, কিন্তু তোমাকে অঙ্ক দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু হলো 36। আমি লিখতে পারি এই 9k ইজ ইকুয়াল টু 36, তাহলে k ইজ ইকুয়াল টু 4, k এর ভ্যালু বেরিয়ে গেল। ওকে, তোমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু। তুমি দেখো ভালো করে এখানে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 36। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে আমি যদি ওয়াই প্লাস জেডকে বাইরে বের করে দিই তাহলে আমার কি পড়ে থাকবে? এক্স এর ভ্যালু পড়ে থাকবে। তো ওয়াই প্লাস জেড এর ভ্যালু আমার এখন লাগবে, তাই তো? দেখো এখানে তোমার ওয়াই প্লাস জেড এর ভ্যালু আগে থেকেই তুমি বের করে ফেলেছিলে, কিন্তু ওটা রিয়েল ফর্মে ছিল না, ওটা 8k ফর্মে ছিল। কিন্তু তুমি তো এখন কে এর ভ্যালু জানো, তুমি কে এর জায়গায় কে এর ভ্যালু বসিয়ে দাও, কত? 4। তাহলে ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত হলো? 32। এখানে তুমি 32 বসিয়ে দাও, এক্স প্লাস 32 ইজ ইকুয়াল টু 36, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 4। এটাই তোমার। এবার চলো দেখে নিই আজকে 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেন বলছে এক্স মাইনাস ওয়াই ইজ টু ওয়াই মাইনাস জেড ইজ টু জেড মাইনাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু 2:3:5। তোমাকে বের করতে বলেছে এক্স প্লাস ডাব্লিউ ইজ টু জেড কত। দেখো অঙ্কটা আগের মতো করে তুমি করতে পারো, যদি করো এই সবগুলোকে যোগ করবে, তাই তো? তো যোগ করলে দেখো তুমি এখানে মাইনাস ওয়াই আছে, এখানে প্লাস ওয়াই হবে, কেটে যাবে। এখানে মাইনাস জেড আছে, এখানে প্লাস জেড হবে, কেটে যাবে। তো পড়ে থাকবে এক্স মাইনাস ডাব্লিউ। এক্স মাইনাস ডাব্লিউ একটা মান বেরোবে, কিন্তু তোমার এখানে লাগবে এক্স প্লাস ডাব্লিউ। এক্স মাইনাস ডাব্লিউ থেকে তোমাকে আবার কনভার্ট করতে হবে এক্স প্লাস ডাব্লিউ, তাহলে তোমার একটুখানি খাটনি হবে। সেভাবে তুমি করতে পারো, কিন্তু সেভাবে আমি করবো না। আমি কীভাবে করছি দেখো, এ ধরনের অঙ্ক থাকলে তুমি একটুখানি এদের মানগুলোর দিকে লক্ষ্য করলে তুমি হয়তো কোনো সিমিলারিটি পেতে পারো। যেমন এখানে দেখো তুমি, এখানে 2 আছে, এখানে 3 আছে, এই দুটোকে যদি আমি অ্যাড করি দেখো 5 পাবো। তো আমি লিখতে পারি 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 5। তো এখানে 2 মানে কত? 2 মানে হলো এক্স মাইনাস প্লাস 3 মানে কত? 3 মানে হলো ওয়াই মাইনাস ইজ ইকুয়াল টু কত? 5। 5 মানে কত? জেড মাইনাস। চলো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, কত পড়ে রইল? ইকুয়াল টু জেড। তুমি এক কাজ করো, এই ডাব্লিউটাকে এদিকে নিয়ে চলে আসো, এক্স প্লাস ডাব্লিউ, এই জেডটাকে ওদিকে নিয়ে চলে আসো। তোমার দেখো এক্স প্লাস ডাব্লিউর মান বেরিয়ে গেল, যেটা তোমার দরকার ছিল। এখানে তুমি বসিয়ে দাও এক্স প্লাস ডাব্লিউর মান 2z ইজ টু জেড। জেড বোথ সাইড ক্যান্সেল হলে 2:1, এটাই তোমার অ্যান্সার। তবে এক্ষেত্রে একটা কথা বলি, অনেকের ভুল হয়, যোগ বা বিয়োগের ক্ষেত্রে কিছু না থাকলে, কোনো সংখ্যা যদি না থাকে 0 আছে, ঠিক আছে, কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে কিছু নেই মানে 1 আছে। তেমনি এখানে জেড জেড কেটে গেছে, কিছু নেই, কিন্তু যেহেতু এখানে ইষ্ট মানে কি ভাগ, কিছু নেই মানে কত আছে? 1 আছে, 0। ওকে, চলো এবার দেখে নিই আজকে 10 নম্বর অঙ্ক। হ্যাঁ ঠিকই ধরেছে, 8 নম্বর আর 9 নম্বর অঙ্কটা তোমাদের করতে হবে হোমওয়ার্ক, ঠিক আছে, করে ফেলো। তো 10 নম্বর অঙ্কটা বলছে দ্য রেশিও অফ m and n's present age is 9:10. After 4 years, the ratio of their ages become 11:12. n's present age. তো তোমাকে বলেছে m আর n এর বর্তমান বয়সের অনুপাত, m আর n এর বর্তমান বয়সের অনুপাত 9:10। 4 বছর পর এদের বয়সের অনুপাত হবে 11:12। এটা 4 বছর পর বলছে। তোমাকে বের করতে বলেছে n এর বর্তমান বছর। তো কিভাবে করবে তুমি দেখো। আচ্ছা n এর বয়স 4 বছর আগে কত ছিল? 9 ইউনিট। 4 বছর পর কত হয়েছে? 11 ইউনিট। তাহলে 4 বছর বেড়েছে বলে এর বয়স অ্যাকচুয়ালি কত ইউনিট বেড়েছে? 2 ইউনিট। তাহলে আমি লিখতে পারি 2 ইউনিট ইজ ইকুয়াল টু 4 ইয়ার্স। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স। তোমাকে বের করতে বলেছে n এর বর্তমান বয়স কত? n এর বর্তমান বয়স কত? 10 ইউনিট। 10 ইউনিট ইকুয়াল টু কত? 2 ইন্টু 10 ইকুয়াল টু 20 ইয়ার্স। এই তোমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা আমরা এখন করব একটা নতুন প্রসেসে।
নতুন প্রসেস বলতে এটা কোনো নতুন মেথড নয়, এটা তোমরা আগে ছোটবেলা করতে, কিন্তু ওটাকে আমি একটুখানি মডিফাই করে দেখাবো। আচ্ছা, তুমি ছোটবেলা অঙ্কটা কিভাবে করতে? তুমি ছোটবেলা অঙ্কটা করতে গেলে তুমি ধরে নিতে এম এর বর্তমান বয়স 9x, তাই তো, আর এন এর বর্তমান বয়স 10x। তাহলে 4 বছর পর এম এর বয়স হবে 9x + 4, আর এন এর বয়স হবে 10x + 4। আর এদের রেশিও কত বলেছে? 4 বছর পর 11/12। এবার তুমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে এমন করে করে এক্স এর একটা ভ্যালু বেরোবে। এক্স এর ভ্যালু কত বেরোবে এক্ষেত্রে? 2। আমি এটা ক্যালকুলেশন করলাম না, যেহেতু আগেই করে ফেলেছিলাম। 2 বেরোবে। এই প্রসেসটা তোমরা আগে অ্যাপ্লাই করেছো, কিন্তু এক্ষেত্রে এক্স চলে আসছে। এবার আমি এক্স ছাড়া এই মেথডটাকে অন্যভাবে একটু করে দেখাচ্ছি, ঠিক আছে? মেথডটা হলো ক্রস প্রোডাক্ট মেথড। তো ক্রস প্রোডাক্ট মেথড অনুযায়ী অঙ্কটা কীরকম করে আমি লিখতে পারি? কি বলেছে? এম আর এন এর বয়সের অনুপাত ছিল 9:10, তাই তো? সেটা 4 বছর পর হয়েছে 11:12। এটা কত বছর পর হয়েছে? 4 বছর পর। মানে এটার সঙ্গে 4 যোগ করে এটা হচ্ছে, আবার এটার সঙ্গে 4 যোগ করে এটা হচ্ছে, তাই তো? এবার আমি যেটা করবো সেটা সেম, এখানে যেটা করেছি এটাই করবো, এখানেও করবো, কিন্তু এভাবে করবো। কিভাবে করবো? দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, করে বিয়োগ করবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। বড় ক্রস মাল্টিপ্লিকেশন করো, কত হচ্ছে? 9 12 108, আর 10 11 110, 110 - 108 কত ইউনিট? আবার এখানে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তারপরে 11 × 4 কত? 44, আর 12 × 4 কত? 48, 48 - 44 কত? 4 বছর। তাহলে 1 বছর ইকুয়াল টু কত? সরি, 1 ইউনিট ইকুয়াল টু কত? 2 ইয়ার্স। তোমাকে বের করতে বলেছে এন এর বর্তমান বয়স কত? এন এর বর্তমান বয়স হলো 10 ইউনিট, 10 ইউনিট ইকুয়াল টু, ঠিক আছে? তবে এক্ষেত্রে একটা কথা বলি যে এখানে যদি দুটোই প্লাস হয়, দুটোই প্লাস, তাহলে গুণ করার পর আমরা কি করবো? বিয়োগ করবো। আবার এখানে যদি দুটোই মাইনাস হয়, গুণ করার পর আমরা কি করবো? বিয়োগ করবো। কিন্তু একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস হলে কি করবো? গুণ করার পর আমরা যোগ করবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? দুটো যদি সেম হয়, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, তাহলে আমরা মাইনাস করবো, আর দুটো যদি অপোজিট হয় তাহলে আমরা সবসময় করবো প্লাস করবো, ওকে? আরেকটা কথা, এখানে তুমি আরো সোজাভাবে করতে পারে, এরকম করে গুণ না করে, যেহেতু দুটো সংখ্যাই সেম আছে, তুমি এটাকে এভাবে বলতে পারতে, এই যে তুমি এখানে কি করেছো? অ্যাকচুয়ালি 12 × 4 করেছো মাইনাস 11 × 4 করেছো। 4টা তুমি কমন নিয়েছো, তাহলে কি করে আছে? 12 - 11, 4 × 4। তো তুমি এটাকে এভাবে করতে পারতে, এটা তো সেম সংখ্যা, এটাকে তুমি আগে থেকেই কমন নিয়ে নাও, এই দুটোকে বিয়োগ করে দাও। 12 - 11 কত? 1। তাহলে 1 × 4 কত? 4, এখানে 4 বসিয়ে দেবে। তা তোমার গুণ করে আর দেখা দরকার পড়ছে না, যদি সেম সংখ্যা হয় তখনই এই নিয়মটা প্রযোজ্য হবে, ঠিক আছে? চলো এবার দেখে নিই আজকের 11 নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্ক কি বলছে? The ratio of two numbers is 1:2. If 7 is added in both numbers, then the ratio becomes 3:5. Then find these numbers. বলছে দুটি সংখ্যার অনুপাত 1:2। দুটি সংখ্যার সঙ্গে আমি যদি 7 যোগ করি তাহলে অনুপাতটা হবে 3:5। তো তোমাকে বের করতে বলে যে সংখ্যাগুলি কি। এটা তুমি এখানে একটা জিনিস দেখো, এই সংখ্যাটার সঙ্গে 7 যোগ করেছে, এটার সঙ্গে 7 যোগ করেছে, কিন্তু এটা বেড়েছে 2 ইউনিট, এটা বেড়েছে 3 ইউনিট, তাই না? 3 - 1 2, আর 5 - 2 3। তো এটা কেন বলো? আমি তো দুটোর সঙ্গে সেম জিনিস যোগ করেছি, সেমই বাড়ার কথা ছিল, কিন্তু এটা সেখানে মানে আলাদা বেড়েছে। তুমি ভেবে দেখো, আমার বয়স আজকে 40 বছর, তোমার বয়স আজকে 25 বছর। 5 বছর পর আমার বয়স কত হবে? 45, তোমার বয়স কত হবে? 30 বছর। এমনটা নিশ্চয়ই হবে না। আমার বয়স 45 হয়ে গেল, কিন্তু তোমার বয়স 25ই রইল, বা 25 থেকে 27 হলো বা 28 হলো, এমনটা তো হবে না। দুজনের বয়সই 5 বছর বাড়বে। তো এটাও 7 বাড়া উচিত ছিল, বা সেম বাড়া উচিত ছিল, সেম ইউনিট, কিন্তু এটা এখানে হয়। তো রেশিও প্রপোর্শনের অঙ্কে কিছু কিছু ক্ষেত্রে এমন সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? এই ডিফারেন্সগুলি সেম করতে হবে। তো ডিফারেন্স সেম করার জন্য একটা
মেথড তোমাকে অ্যাপ্লাই করতে হবে। মেথডটা তুমি দেখে নাও, অঙ্কটা স্টার মারলাম। দেখো তোমাকে কি করতে হবে, এই দুটো রেশিওতে যে সংখ্যা দুটি আছে তার ডিফারেন্স কত, 2, সেই ডিফারেন্সটা দিয়ে এটাকে গুণ। আর এই রেশিওতে যে দুটি সংখ্যা আছে তার ডিফারেন্স কত, 1, যে ডিফারেন্সটা আছে সেটাকে দিয়ে এটাকে। এটাই হলো এদের মধ্যেকার ডিফারেন্সটা সেম করার প্রসেস বা মেথড। ঠিক আছে, তো এটা কত হয়ে যাবে তাহলে 2:4, এটা কত হয়ে যাবে 3:5। এবার দেখো ডিফারেন্স সেম হয়ে গেছে, 3 - 2 1, 5 - 4 1। ঠিক আছে, এবার দেখো, এবার তুমি এই সংখ্যাটার সঙ্গে 7 যোগ করেছো বলে এটা হয়েছে, আর এটার সঙ্গে 7 যোগ করেছো বলে এটা হয়েছে। তার মানে 7 যোগ করার জন্য এটা 2 থেকে 3 হয়েছে, আর 7 যোগ করার জন্য এটা 4 থেকে 5 হয়েছে। তার মানে 1 ইউনিট যে চেঞ্জটা হয়েছে সেটা কেন হয়েছে, 7 যোগ করার জন্য, তাই তো? তোমাকে বের করতে হলে সংখ্যা দুটি কি কি, এখানে সংখ্যাটা কত 2 ইউনিট, 2 ইউনিট মানে কত 2 × 7 14, আর এটা কত 4 ইউনিট, 4 ইউনিট মানে কত 4 × 7 কত 28। ওকে, আচ্ছা, রেশিওটা চেঞ্জ করার পরে যে রেশিওটা আমি পাবো সেই রেশিওটাই হলো রিয়েল রেশিও। এই রেশিওটা আমি তখন ভুলে যাবো, এই রেশিওটা নিয়ে তখন আর কাজ করবে না, আবার এই রেশিও থেকে এদের মান বের করবো। ঠিক আছে, চলো এই অঙ্কটাই এবার ক্রস প্রোডাক্ট মেথডে দেখে নিই। ক্রস প্রোডাক্ট মেথড এই অঙ্কটা করতে গেলে তোমাকে এই যে রেশিও ডিফারেন্সটা আছে সেটাকে সেম করতে হবে না, কারণ ক্রস প্রোডাক্ট মেথডে কোনো অঙ্ক করতে গেলে রেশিওর ডিফারেন্স সেম করতে হয় না, এটা তুমি ডাইরেক্ট এই রেশিওতেই অ্যাপ্লাই করতে পারো। তো কীভাবে করবে, ফার্স্টে দুটো সংখ্যার অনুপাত ছিল 1:2, 7 যোগ করার ফলে রেশিওটা হয়েছে 3:5। এটা কেন হয়েছে, এটা থেকে এটা কেন হয়েছে, 7 যোগ করার পরে প্লাস 7। ঠিক আছে, এবার তুমি কি করবে, ক্রস গুণ করবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, 5 × 5 3 × 6, 6 - 5 কত 1, 1 ইউনিট ইজ ইকুয়াল টু, দেখো এখানে দুটোই 7 আছে, তাই তো? আমি আগে শেখালাম যদি দুটো সংখ্যা সেম হয় তাহলে এই দুটোকে বিয়োগ করবো, এই দুটোকে বিয়োগ করলে কত 5 - 3 কত 2, 2 7 × 2 = 14। মানে এটা আমি এইভাবে পেলাম আর কি, বুঝতেই পারছো নিশ্চয়ই। 3 × 7 = 21, আর 5 × 7 = 35, 35 - 21 কত 14। এভাবেও করতে পারো আবার এভাবেও করতে পারো। ওকে, 1 ইউনিট = 14, তাহলে একটা সংখ্যা কত 14, আর একটা সংখ্যা কত 2 ইউনিট, ইউনিট কত ইজি। এবার করে ফেলি আজকে 13তম অঙ্ক, 12 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক। তো 13 নম্বর অঙ্ক বলছে A and B have monthly incomes in the ratio 5:6 and monthly expenditure in the ratio 3:4. If they save rupees 1,800 and rupees 1,600 respectively, find monthly income of B. তো বলেছে A আর B দুজন আছে, এদের মান্থলি ইনকামের রেশিও তোমাকে বলেছে 5:6, আর এদের মান্থলি এক্সপেন্ডিচারের রেশিও তোমাকে বলেছে 3:4, আর তোমাকে বলেছে এ সেভিংস করে হলো 1800 আর এই সেভিংস করে 1600। তো আমরা কি জানি, আমরা জানি ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। কেউ যত টাকা ইনকাম করে তার মধ্যে কিছু টাকা খরচ করে আর কিছু টাকা কি করে সেভ করে, তাই তো? সিমিলারলি এই 5 টাকা ইনকাম করছে, 5 টাকা ইনকাম করে কি করছে 3 টাকা, মানে 5 ইউনিট ইনকাম করছে, তার মধ্যে থেকে 3 ইউনিট কি করছে ও এক্সপেন্ড করছে, মানে খরচ করছে, আর এত টাকাও কি করছে জমাচ্ছে। তাই আমি এটাকে এভাবে বলতে পারি ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্ডিচার, বলতে পারি? তাই দেখো আমি বলতে পারি এই 5 ইউনিট ওর ইনকাম, এই 5 ইউনিট থেকে যদি আমি 1800 বাদ দিই তাহলে কি হবে, ওর মানে 5 ইউনিট হলো ইনকাম, এখান থেকে যদি ও 1800 টাকা সেভিংস করে তাহলে কি হবে, বাকি যেটা পড়ে থাকবে সেটা কি ওর এক্সপেন্ডিচার, ইউনিট ওর কি এক্সপেন্ডিচার। আবার 6 ইউনিট ওর ইনকাম হলে ও 1600 টাকা কি করে ও সেভিংস করে, তাহলে ওর এক্সপেন্ডিচার কত 4 ইউনিট। ঠিক আছে, এবার অঙ্কটা যদি আমি ইউনিটারি মেথডে করতে চাই আমাকে কি করতে হবে, আমাকে করতে হতো এদের ডিফারেন্স কত
যত হবে তত ইকুয়াল টু এত টাকা, তাই তো? আবার এদের ডিফারেন্স ইকুয়াল টু যত হবে তত ইকুয়াল টু এত টাকা। তারপর এদের ডিফারেন্স কত হচ্ছে? 2 ইউনিট, 2 ইউনিট ইকুয়াল টু কত? 800। আবার এখানে এদের ডিফারেন্স কত হচ্ছে? 2 ইউনিট, 2 ইউনিট ইকুয়াল টু কত? 1600। নিজেই দেখতে পাচ্ছ এখানে যেখানে 2 ইউনিট ইকুয়াল টু 1800, এখানে 2 ইউনিট কত? 1600। তার মানে এখানে একটা কি হলো? এখানে একটা সমস্যার সৃষ্টি হলো। তার মানে এই অঙ্কগুলো যেখানে এই নাম্বারগুলো আলাদা আলাদা থাকবে, সেম থাকলে আমি করতে পারবো, আলাদা আলাদা থাকবে সেই অঙ্কগুলো আমরা এইভাবে করতে পারবো না, এগুলো আমাকে এক্স ধরেই করতে হবে। কিন্তু আমি তো বলেছি এক্স ধরে কোনো অঙ্ক করবো না, তার জায়গায় আমরা কি করব? আমরা ক্রস মেথডে, ক্রস প্রোডাক্ট মেথডে অঙ্কগুলো করবো। তো সব ক্রস প্রোডাক্ট মেথড অঙ্ক করি। কী করতে হবে ক্রস প্রোডাক্ট মেথডে করতে গেলে? এটা ধরে মানে 4 5 20 মাইনাস 3 6 18, 20 মাইনাস 18 কত হয়? 20 মাইনাস 18, 20 মাইনাস 18 হলো 2 ইউনিট। এটা ইন্টু এটা 10 ইন্টু 16, 3 ইন্টু 1600, 3 ইন্টু 16 4800, আর 4 ইন্টু 18, 4 ইন্টু 18 16 6400 মাইনাস 1600 1600 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? 1 ইউনিট ইকুয়াল টু 800 টাকা। তো তোমাকে বের করতে বলেছে বি এর ইনকাম কত? বি এর ইনকাম মানে 6 ইউনিট, 6 ইউনিট ইকুয়াল টু 6 ইন্টু 8। চলো এবার দেখে নিই আজকে শেষ অঙ্ক, 14 নম্বর অঙ্ক। হ্যাঁ, একটা অঙ্ক বাকি আছে, 15 নম্বর অঙ্ক, ওটা তোমাদের বাড়ির অঙ্ক। ওকে, চলো 14 নম্বর অঙ্ক কি বলছে? In an examination, the numbers of those who passed and the number of those who failed were in the ratio 25:4. If 5 more had appeared and the number of failure were 2 less than earlier, the ratio of students who passed to the number of students who failed would have been 22:3. Find the total number who appeared at the examination. তোমার কি বলেছে? একটা পরীক্ষায় যতজন স্টুডেন্ট পাস করেছে এবং ফেল করেছে তাদের অনুপাত, মানে পাস ও ফেলের অনুপাত আমাকে দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 25:4। এবার তোমাকে বলেছে যে যদি আরো 5 জন স্টুডেন্ট বেশি পরীক্ষায় বসতো বা পরীক্ষা দিত, 5 জন স্টুডেন্ট বেশি পরীক্ষায় অ্যাপিয়ার হতো, 5 জন স্টুডেন্ট বেশি পরীক্ষায় অ্যাপিয়ার হতো, এটা ঊর্ধ্বমুখী চিহ্ন নয়, এটা গ্যাস নয় যে উড়ে যাবে, এটা 5 জন বেশি পরীক্ষায় বসতো। ওকে, আর 2 জন কম ফেল করতো, 2 জন কম ফেল করতো, এটা কম ফেল করতো, তাহলে পাস আর ফেলের যে রেশিওটা হতো সেটা কত হতো? 22:3। তোমাকে বলেছে এই পরীক্ষায় কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল। তুমি ইজিলি অঙ্কটা করতে পারতে যদি এখানে এমন বলতো যে ফেল 2 জন কম করতো আর অ্যাপিয়ারের জায়গায় 5 জন বেশি করতো বা কম করতো, এমন কিছু করতো। কিন্তু দেখো রেশিও দিয়েছে পাস ফেলের, কিন্তু বেড়েছে বা কমেছে হলো অ্যাপিয়ার আর ফেল। তো তুমি তো এখান থেকে করতে পারবে না, তুমি এখানে 2 মাইনাস করতে পারো, মানে 4 থেকে আগে 4 জন ফেল করছিল, এখন 2 জন কম, আগে 4 ইউনিট ফেল করছিল, এখন 2 জন কম ফেল করছে, মানে এখন কত ইউনিট ফেল করছে? 3 ইউনিট। কিন্তু অ্যাপিয়ারটা এখানে কি করে পুট করবো বলো? তাই না? এখানে তুমি পুট করতে পারো 5 জন বেশি অ্যাপিয়ার হয়েছে বলে আগে 25 ইউনিট পাস করছিল, এখন 22 ইউনিট পাস করছে, তা তো নয়, এটা তো অ্যাপিয়ার। এটা এখানে বলছে পাস, এখানে পাসের কথা বললে এখানে পাস তুমি লিখতে পারবে, এটা কি এখানে লিখতে পারবে? পারবে না, তাহলে এখানে তো এই অঙ্কটা তোমাকে করতে হবে, এই 5টাকে এখানে রাখলে চলবে না, এই 5টার জায়গায় তোমাকে অ্যাপিয়ার নিয়ে আসতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি কোনো পরীক্ষায় যারা অ্যাপিয়ার করে তাদের মধ্যে কিছু স্টুডেন্ট কি করে? পাস করে, আর কিছু স্টুডেন্ট কি করে? ফেল করে। এটা তো স্বাভাবিক, কেউ তো মধ্যেখানে ঝুলে থাকে না, তাই না? এবার যেমন হলো তেমন তো কেউ ঝুলে থাকে না, প্রত্যেকবার তো আর করোনা হয় না যে মানুষ স্টুডেন্টরা ঝুলে থাকবে, এমন নয়। কেউ ফেল করবে, কেউ পাস করবে, এটাই স্বাভাবিক। তো আমি লিখতে পারি অ্যাপিয়ার ইজ ইকুয়াল টু পাস প্লাস ফেল, তাই তো? চলো আমি এটা করে ফেলি, আমি এই রেশিওটাকে কনভার্ট করছি অ্যাপিয়ার ইজ টু ফেলের রেশিও। ওকে, তাহলে 25 জন পাস করেছে, 4 জন ফেল করেছে, তাহলে টোটাল অ্যাপিয়ার কত? 29। আর ফেল কত করেছে? 4 জন, তাই তো? এখানে 22 জন পাস, 3 জন ফেল, তাহলে অ্যাপিয়ার কত করেছে? 25 জন,
ফেল করতে বলেছে 3 জন। এবার আমি লিখতে পারি এখানে যদি 5 জন বেশি অ্যাপিয়ার হতো আর 2 জন কম ফেল করতো, তাই তো? এটা বলেছে যদি আগে 29:4 রেশিও ছিল অ্যাপিয়ার ইস টু ফেলের, এবার 5 জন যদি বেশি পরীক্ষায় অ্যাপিয়ার হতো এবং 2 জন কম ফেল করতো, তাহলে রেশিওটা কত হতো? 25:3। লিখতে পারি এটা থেকে এটা যোগ করলে এটা পাবো, আর এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাবো, তাই তো? এটাই তো বলছি। চলো এবার আমরা অ্যাপ্লাই করে ফেলি আমাদের মেথড। কি মেথড? ক্রস প্রোডাক্ট মেথড। চলো কি করতে হবে ওটাতে? এটা গুণ এটা, এটা গুণ এটা করলে কত হয়? 87। এটা গুণ এটা করলে কত হয়? এটা গুণ এটা করলে হয় 100। 100 মাইনাস 87 মানে 13 ইউনিট। এটা গুণ এটা দেখবে ভালো করে, এটা মাইনাস আছে এটা প্লাস আছে। আমি বলেছিলাম দুটো সাইন যদি অপোজিট হয় তাহলে কি করতে আমাকে অ্যাকচুয়ালি যোগ করতে হয়। এটা গুণ এটা করবো, এটা গুণ এটা করবো, এবার আর বিয়োগ করবো না, যোগ করবো, কারণ এটা প্লাস এটা মাইনাস। তো এটা গুণ এটা কত? 50। আর এটা গুণ এটা কত? 15। 15 প্লাস 50 কত? 65। মানে 1 ইউনিট ইকুয়াল টু কত? 1 ইউনিট ইকুয়াল টু 5 জন। তো তোমাকে বলেছে পরীক্ষায় কতজন অ্যাপিয়ার করেছিল? কতজন অ্যাপিয়ার করেছিল? 29 জন। 29 ইউনিট ইকুয়াল টু কত? 5 × 29 100।